ঈদযাত্রায় পুরনো ব্যস্ততা সদরঘাটে, ট্রেন ছাড়ছে সময় মতো, বাসে বাড়তি ভাড়ার অভিযোগ। নির্দেশনা দেওয়া আছে যে অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া হবে না, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এবার ঈদযাত্রায় বাড়তি ভাড়া কাটা হচ্ছে, আমরা এটার প্রতিবাদ জানাই। যমুনা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপারে দেখছিলেন প্রধান শিরোনাম। এবার জানাবো অন্যান্য শিরোনামগুলো। ঢাকা বেইজিং এক চুক্তি ও ৮ সমঝোতা স্মারক সই। নদী ও পানির ব্যবস্থাপনায় চীনের কাছে ৫০ বছরের মহাপরিকল্পনা চাইলেন প্রধান উপদেষ্টা। ভোট নিয়ে শেখ হাসিনার সুরে কথা বলছে অন্তর্বর্তী সরকার, মন্তব্য রিজভীর। মেয়র নির্বাচনে জোর করে হারানো হয়েছিল, দাবি ইশরাকের। অভ্যুত্থানে হতাহতদের ৯৬ কোটি টাকা দিয়েছে জুলাই ফাউন্ডেশন। ভুয়া আহতদের কারণে জটিলতায় অপেক্ষা বাড়ছে, বললেন মীর স্নিগ্ধ। ঈদের আগে গরম মশলার দর ঊর্ধ্বমুখী, স্বস্তি নেই ব্রয়লার ও সোনালী মুরগির বাজারে, চিনির দাম স্থিতিশীল। ভূমিকম্পে মিয়ানমারের ৬ রাজ্য ও ব্যাংককে জরুরি অবস্থা জারি। ২৬ জনের প্রাণহানি, বহু ভবনের ধস, নিখোঁজ শতাধিক। এবং হার্টে রিং পরানোর ৪ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তামিম ইকবাল। লম্বা সময় বিশ্রামে থাকার পরামর্শ চিকিৎসকের। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন অন্যান্য শিরোনামগুলো, এবারে বিস্তারিত। ঈদ ছুটির প্রথম দিনে প্রিয়জনের টানে আপন ঠিকানায় ফিরছে মানুষ। সড়ক, রেল ও নৌপথে, বাড়ির পথে ঘরমুখ যাত্রীরা। ঈদযাত্রার আরো খবর জানাতে সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুবাইর সানি। সানি, সদরঘাটে যাত্রীদের চাপ কেমন দেখছেন? লঞ্চগুলো ঠিকমতো সময় যাচ্ছে কিনা, পৌঁছাচ্ছে কিনা, কি বলছেন যাত্রীরা? অনেক দিন সদরঘাটে সেই চির রূপ দেখতে পাচ্ছি এবার। যাত্রীদের প্রচন্ড ভিড় এবং একটু যদি দেখাই যে প্রতিটি লঞ্চেই কিন্তু এবং যেহেতু আজকের থেকেই অফিসগুলো সব বন্ধ হয়ে যাবে, একই সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে, সে কারণে কিন্তু সদরঘাটে লঞ্চের যে রয়েছে সেগুলো সে কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আরেকটি বিষয়, আইন শৃঙ্খলা বাহিনী লঞ্চগুলো অতিরিক্ত ভাড়া আদায় না করে কিন্তু তারা নৌ পরিবহন উপদেষ্টাকে ব্যবস্থা নেওয়া হবে এবং লঞ্চগুলো কিন্তু একদিনের সময় মতো ছেড়ে যাচ্ছে। যাত্রীদের পক্ষ থেকে আসলে খুব বেশি অভিযোগ পাওয়া যায়নি, কিন্তু যে বিষয়টি যে প্রতিটি লঞ্চে কিন্তু বলা যায় যে যাত্রীদের ফিরে থাকা এবং স্বাভাবিকভাবে বাড়ি যাচ্ছে, সে কারণে কিন্তু লঞ্চগুলো কিন্তু বলা হচ্ছে যে কিন্তু আসলে থেকেই যায়, সে কারণে কিন্তু এই বিষয়টির দিকে বারবার নজর দেওয়া হচ্ছে। কিন্তু এখন বলা যায় যে লঞ্চ ঘাট, যেহেতু আপনি জানেন যে বরিশালের যে লঞ্চগুলো রয়েছে সেগুলো নয়টার দিকে ছেড়ে যায়, সেগুলো কিন্তু এখন ঘাটে অবস্থান করছে এবং যে অঞ্চলের লঞ্চগুলো কিন্তু ৫টা থেকে ৬টা, বিশেষ করে ভোলা লঞ্চগুলো, সেগুলো কিন্তু ইতিমধ্যেই ছেড়ে গেছে। যে কয়েকটি লঞ্চ আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটি লঞ্চে যে কয়েকটি লঞ্চ আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটি লঞ্চে যাত্রী রয়েছে, কিন্তু যাত্রীদের পক্ষ থেকে আমরা আসলে কোনো অভিযোগ ওইভাবে পাইনি। কিন্তু যেটি বলা হচ্ছে যে এবার ঈদ যাত্রা কিন্তু লঞ্চেও অনেকটাই নির্বিঘ্ন হবে, কিন্তু আজকেরই বলা যায় যে সব থেকে বেশি ভিড় সেটি কিন্তু লঞ্চে হচ্ছে। এবং আমরা বিকাল থেকে দেখেছি যে লঞ্চগুলো ছেড়ে গেছে সেগুলোতেও কিন্তু প্রচুর যাত্রী নিয়ে সেই লঞ্চগুলো ছেড়েছে এবং সব মিলে বলা যায় যে লঞ্চ যাত্রা অনেকটা নির্বিঘ্ন হচ্ছে, কিন্তু যাত্রীর ভিড় রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেই সঙ্গে বিএডব্লিউর পক্ষ থেকেও কিন্তু নানা উদ্যোগ নেওয়া হয়েছে। রুবা, আমাদের আরেক সহকর্মী নাজমুল রয়েছেন ঢাকা আরিচা মহাসড়কে, আমরা তার কাছে যাব। নাজমুল, জানাবেন যে সড়ক পথের যাত্রা কতটা নির্বিঘ্ন হচ্ছে, মানুষ কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি সদরঘাটের থেকে লঞ্চের খবর জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছে আমি ঢাকা আরিচা মহাসড়কের এবং সড়ক পথের খবর। আমরা সকাল থেকেই সড়ক পথের যে ঘরে ফেরা মানুষের খবর জানাচ্ছিলাম। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি ঢাকা আরিচা মহাসড়কে এবং আমরা যদি একটু দেখাই যে এখন কিন্তু যে
ঢাকা আরিচা মহাসড়কে এখন কিছুটা স্বাভাবিক রয়েছে, কোনো যানজট বা এই ধরনের কিছু দেখা যাচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে নবীনগরও কিন্তু এখন বেশ ক্লিয়ার এবং বাইপালেও একটু ক্লিয়ার রয়েছে এবং চন্ডাতে গাড়ির একটু চাপ রয়েছে। এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্ডাতে আমরা দেখেছি যে এখনও কিন্তু সেখানে হাজার হাজার যারা গার্মেন্টস কর্মী তারা নারীর টানে বাড়ি ফেরার জন্য কিন্তু বাস কাউন্টারগুলোতে ভিড় করছে। সেখানে আমরা দেখেছি যে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে, এই অভিযোগটাই তারা আসলে করেছেন। এবং আমরা দেখেছি যে পরিবহন সংকট, তারপরেও কিন্তু তারা পরিবার নিয়ে পরিবারের সাথে ঈদ করতে যাবে, সেই জন্য কিন্তু বাস কাউন্টারগুলোতে অপেক্ষা করছে। সেখানে পণ্যবাহী ট্রাকে আমরা দেখেছি কিভাবে তারা ভাড়া করে যাওয়ার চেষ্টা করছে। এবং যেহেতু ঈদের সময় এখনও আর কয়েকদিন বাকি রয়েছে, যার ফলে এখনও কিন্তু তারা বাড়িতে ফিরবে, পরিবারের সাথে ঈদ করতে যাবে। এবং এখন যেই সড়কগুলি দিয়ে যাওয়ার যে চেষ্টা করতেছে, সেই অর্থে যেভাবে যানজট হওয়ার কথা সেটা আসলে দেখা যাচ্ছে না। এখন মোটামুটি ঢাকা আরিচা মহাসড়ক, নবীনগর চন্ডা মহাসড়ক এবং বাইপাল আবদুল্লাপুর মহাসড়ক, এই সড়কগুলি আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু মোটামুটি অবস্থা অনেকটাই ভালো এবং স্বাভাবিকভাবে এখনও কিন্তু মানুষ যাতায়াত করছে এবং নির্বিঘ্নে যাতে পরিবারের সাথে ঈদ করতে পারে। এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু মহাসড়কগুলিতে এখন তারা রয়েছে এবং পর্যায়ক্রমে কিন্তু তারা পরিবহন, যেহেতু মহাসড়কে পরিবহন চলছে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে আসলে পুলিশ মোতায়েন রয়েছে এবং 12টি সেক্টরে কিন্তু ভাগ করে সেভাবে তারা ডিউটি করছে। এই ছিল আমার কাছে সড়ক পথে ঈদযাত্রার সর্বশেষ খবর। আমার আর এক সহকর্মী রয়েছে কমলাপুর, যাচ্ছি রেলের খবর জানাতে সমীরের কাছে। সমীর। জি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি রাজধানী ঢাকা রেলওয়ে স্টেশন, যেটাকে মূলত সাধারণ মানুষ কমলাপুর রেল স্টেশন বলেই চেনেন। তো ঈদযাত্রার ক্ষেত্রে রেলপথ এবং বিভিন্ন পথ ছাড়া রেলপথে কিন্তু ঈদযাত্রা সবসময় একটি বেশি আনন্দদায়ক হয়ে থাকে। তো সে খবরই জানাতে আমরা আজকে কমলাপুর রেলে উপস্থিত হয়েছি। এখানে গতবারের তুলনায় কিন্তু এবার ট্রেনের যে ঈদযাত্রা তা কিন্তু বেশ গতবারের চেয়ে কিন্তু এবার বেশ স্বস্তিতেই কিন্তু যাত্রীরা ঈদযাত্রা করতে পারছেন। যাত্রীদের সাথে কথা বলে আমরা এতটুকুনি জানতে পেরেছি। তারা বলছেন গতবার এই সময়ে তারা যে পরিমাণে ভোগান্তির শিকার হয়েছে, এবার কিন্তু সেই পরিমাণ ভোগান্তি কিন্তু তাদের পোহাতে হচ্ছে না। ঈদ সাধারণ যে কোনো সময়ের চেয়ে ঈদ আসলেই কিন্তু সাধারণ যাত্রী যে চাপ, সেই চাপ কিন্তু বৃদ্ধি পায়। সাধারণ যাত্রী চাপ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি যে বিষয়টা যুক্ত হয় তা হচ্ছে চরম আকারে ভোগান্তি। কিন্তু যাত্রীরা বলছেন যে যাত্রীদের চাপ থাকা সত্ত্বেও তারা টিকিট পাচ্ছেন এবং তাদের যে গতবারের মতো যে ভোগান্তি, এই ভোগান্তি কিন্তু তাদেরকে পোহাতে হচ্ছে না। তো এবার এই ভোগান্তি ছাড়া ট্রেনে ভ্রমণের বিষয়ে তারা কিন্তু যথেষ্ট খুশি এবং তারা বলছে যে এবারের যে রেলওয়ের পক্ষ থেকে যে ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী, তাদের যে পদক্ষেপ, তাদের এই ধরনের পদক্ষেপ তারা বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন। এবং রেলের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাকে আরও কিভাবে ত্বরান্বিত করা যায় এবং আরও ভালো করা যায়, এরকম আহ্বানই কিন্তু তারা রেল মন্ত্রণালয়ের উপরে এবং রেলের যারা কর্মচারী আছেন, যারা কর্তৃপক্ষ আছেন, তাদের উপরে কিন্তু এরকম আহ্বানই জানিয়েছেন। হ্যাঁ, তো এইভাবেই কমলাপুর থেকে খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু নির্বিঘ্নভাবে কিন্তু এবারের রেলযাত্রা কিন্তু এখান থেকে হচ্ছে। এই ছিল আমার কাছে কমলাপুর থেকে সর্বশেষ। ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সড়ক পথে যানবাহনের বাড়তি চাপ থাকলেও ছিল না যানজট, আর এতে স্বস্তিতে যাত্রী ও চালকরা। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদ ঘিরে টানা 9 দিনের ছুটি। প্রথম দিনে ভোর থেকেই চাপ বেড়েছে মহাসড়কে। বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি আর মোটরসাইকেলে চেপেও বাড়ির পথ ধরেছেন অনেকে। শুক্রবার সকালে আবদুল্লাপুর বাইপাইল এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে 10 কিলোমিটার যানজট দেখা গেছে। ঢাকা আরিচা মহাসড়কে যানজট দেখা গেছে 7 কিলোমিটার সড়ক জুড়ে। বাস এখনো পাই নাই, গাড়ি আছে কিন্তু ওগুলো অনেক সময় লাগবে। এখন আমরা বুঝতেছি তাড়াতাড়ি যেটা দেবো এটাতে আমরা যাবো। যানজট অনেক, 11 দিন ছুটি পাইছি, ঈদ আনন্দ করবো, বাড়িতে যাই।
ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক দিয়ে যাতায়াত করছে উত্তর দক্ষিণ অঞ্চলের লাখো মানুষ। এই মহাসড়কেও গাড়ির বাড়তি চাপ। যাত্রীদের অভিযোগ হাঁকানো হচ্ছে বাড়তি ভাড়া। আগে যদি হয়েছিল আপনার 500 টাকা বা 550 টাকা, এখন 800 1000 টাকা যাচ্ছে। অনেক ভোগান্ত, এতক্ষণ আমরা চলে যেতাম, এই ভাড়ার কারণে তো হচ্ছে না। পরিবারের সাথে ঈদ করবো, দাদা দাদি নানারা নিয়ে আসছে, কিন্তু গাড়ি ভাড়া অনেক বেশি চাচ্ছে, মানে অনেক বেশি। শুক্রবার ভোর থেকে যানবাহনের বাড়তি চাপ দেখা গেছে পদ্মা সেতুতে। অবৈধভাবে কাউন্টার যেগুলো ছিল সেগুলো নেই, তারা যেন সহজে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছতে পারে। সেক্ষেত্রে আমাদের সার্বক্ষণিক আমাদের যে আইনানুগ যে কার্যক্রম আছে সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। ঈদ যাত্রায় 2 চাকার বাহনে চেপেও পদ্মা সেতু পাড়ি দিয়েছেন ঘরমুখো মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাংলাদেশে শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক আলোচনায় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। এ সময় অধ্যাপক ইউনূস বাংলাদেশ এবং জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানান। চীন সফরের দ্বিতীয় দিনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরো মিটিংটার মধ্যে যে হৃদ্যতা ছিল সেটা সবাইকে মানে ইট টাচড এভরিওয়ান। এতে বোঝা যায় যে তাকে প্রফেসর ইউনূসকে কি কতটা উঁচু স্তরের লিডার হিসাবে ওনারা দেখছেন এবং কতটা তার সাথে মানে বাংলাদেশের সাথে তারা কতটা ভালো সম্পর্ক করতে চান। বৈঠকে শি জিনপিং বলেছেন বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করবে তারা। প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে 2 দেশের 9 চুক্তি সহ 5 বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। সেগুলো হলো বিনিয়োগ আলোচনা শুরু করা, চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস যে প্রত্যেকটা বিষয়ে চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। আমরা আশা করছি চাইনিজ ইনভেস্টমেন্ট অনেক ম্যাসিভলি বাংলাদেশে আসবে। আর এইটার সাথে কিন্তু জড়িত আমাদের জব গ্রোথ, আমাদের বাংলাদেশের জব তৈরি করাটা একটা বিগ ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং প্রফেসর ইউনূস চাচ্ছেন যে খুব দ্রুত প্রচুর জব তৈরি করতে। বৈঠকে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকটের উপর আলোকপাত করেন এবং মিয়ানমারে রোহিঙ্গাদের তাদের আদি বাসভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবসানে চীনের জোরালো ভূমিকা কামনা করেন। এছাড়াও প্রধান উপদেষ্টা সফরের তৃতীয় দিনে প্রেসিডেন্সিয়াল বেইজিং চীনা ব্যবসায়ী নেতাদের সাথে একটি বিনিয়োগ সংলাপে অংশগ্রহণ করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে গত বুধবার চীনে পৌঁছান। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ডক্টর ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় সফর। মারুফা রহমান, নিউজ 24। দেশের নদী ও জল ব্যবস্থাপনা নিয়ে চীনের কাছে 50 বছরের মহাপরিকল্পনা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার চীনের জল সম্পদ মন্ত্রী লি গুইং এর সাথে বেইজিংয়ে একটি রাষ্ট্রীয় অতিথিশালায় বৈঠকের সময় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। এটি তার 4 দিনের চীন সফরের তৃতীয় দিন ছিল। ডক্টর ইউনূস চীনের জল ও বন্যা ব্যবস্থাপনার প্রশংসা করে চীনের সাথে অভিজ্ঞতা বিনিময়ের আশা প্রকাশ করেন। নির্বাচন নিয়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সুরে কথা বলছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন জনগণকে আশ্বস্ত করতে ভোটের সুনির্দিষ্ট তারিখ দাবির। একই অনুষ্ঠানে আদালতের রায়ে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা নিয়ে নানা সমালোচনার জবাব দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে বৃহস্পতিবার রায় দেন আদালত, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে নানা আলোচনা।
শুক্রবার নয়াপল্টনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে নানা মহলের সমালোচনার জবাব দেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বলেন, জনগণ ভোট দেওয়ার পরও কারচুপির মাধ্যমে তাকে পরাজিত দেখানো হয়েছে। এই রায়টি হওয়ার কথা ছিল আরো 4.5-5 বছর আগে, 180 দিনের মধ্যে, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এই রায়টি আমাকে দেওয়া হয় নাই। আমি কিন্তু হারি নাই, আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। অতএব সেটা কাগজে কলমে প্রতিষ্ঠা পাক, সেটাই আমাদের লক্ষ্য ছিল। রিকশা, ভ্যান ও অটো চালকদের মাঝে ঈদ উপহার প্রদানের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, আদালতের রায়ে মেয়র পদে ফিরেছেন ইশরাক, এ নিয়ে বিতর্কের কিছু নেই। ভোট ডাকাতির নির্বাচনের বিরুদ্ধেই ইঞ্জিনিয়ার ইশরাক ন্যায়ের আদালতে সেই সময় মামলা করেছেন, সেই মামলার ফলাফল এতদিনে পেয়েছেন। এটা অত্যন্ত ন্যায়সঙ্গত, এটা সুবিচার পেয়েছেন এবং ইনশাল্লাহ সেই সুবিচারের মধ্যে দিয়েই জনগণের মেয়র জনগণের কাতারে ফিরে এসছে। নির্বাচন নিয়ে শেখ হাসিনার সুরে কথা বলছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগও করেন বিএনপির এই নেতা। অনেকে বলেন, আরে আন্দোলন কি করা হয়েছে শুধু নির্বাচনের জন্য? আর ভাই, এই নির্বাচন সুষ্ঠু করেনি বলেই তো আপনার আন্দোলন হয়েছে। নির্বাচন নিয়ে বিভিন্ন ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, ডিসেম্বর না জুন না মার্চ, এক এক সময় এক একটা কথা বলা। এইটা তো আমাদের শেখ হাসিনার কিছু কথাবার্তার সাথে এটার মিল পাওয়া যায়। নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দিয়ে দেশবাসীকে আশ্বস্ত করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হতাহত ৬,৩৪১টি পরিবারের মাঝে ৯৬,৬৭,০০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আর এর মধ্যে ৭৪৫টি শহীদ পরিবারকে ৩৭,২৫,০০,০০০ এবং ৫,৫৯৬টি আহত পরিবারকে ৫৯,৪১,০০,০০০ টাকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। ২৪ জুলাই আগস্টে অভ্যুত্থানে স্বৈরাচার পতনের মধ্য দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে সারা দেশের ছাত্র জনতা। বিপরীতে প্রায় ২,০০০ শহীদ হয়েছেন। আহত অসংখ্য মানুষ এখনও কাতরাচ্ছে হাসপাতালের বিছানায়। নানা অভিযোগ থাকলেও এসব হতাহতদের সহায়তায় শুরু থেকেই সজাগ অন্তর্বর্তী সরকার। গঠিত হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ে সংগঠনটির সমসাময়িক নানা কার্যক্রম নিয়ে এই সংবাদ সম্মেলন। এবং আরো আছে। এ সময় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে এখন পর্যন্ত ৯৬,৬৭,০০,০০০ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। তবে নমিনি জটিলতায় কিছু শহীদ পরিবারকে এখনও সহায়তা প্রদান সম্ভব হয়নি। আমরা এখন পর্যন্ত সর্বমোট ৬,৩৪১ জনকে ৯৬.৬৭ কোটি টাকা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করতে পেরেছি। এই এককালীন আর্থিক সহযোগিতা ব্যতীত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আরও নানামুখী কার্যক্রম ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। অভিযোগ, আন্দোলনে অংশ না নিয়েও অনেকে ভুয়া তথ্য উপাত্ত দিয়ে আর্থিক সহায়তার আবেদন করেছেন, যে কারণে কিছু ক্ষেত্রে বিলম্ব হচ্ছে সহায়তা প্রদানে। প্রতিদিন ২ থেকে ৩টা ফ্রড ধরতেছে। এই ফ্রডগুলো কিরকম? দেখা যায় যে আহত না, কিন্তু তারা সেজে আসে তারা আহত হতে পারে, কোথাও থেকে ছবি জোগাড় করে, তারপর ডকুমেন্টস কোনোভাবে ম্যানেজ করে, ম্যানেজ করার পরে ফাউন্ডেশনের রেগুলার আসে। থেকে প্রায় ৪ জনের মতন এরকম মানুষ পাওয়া গিয়েছে যারা ভুয়া এমআইএস এর সাথে জড়িত, এবং তাদেরকে ইতিমধ্যেই আইনের সম্মুখীন করানো হয়েছে। জুলাই ফাউন্ডেশনে মোট ১১০ কোটি টাকার মধ্যে সরকার দিয়েছে ১০০ কোটি এবং বিভিন্ন ব্যক্তি ও বেসরকারি সংস্থাগুলোর অনুদান থেকে এসেছে ১০ কোটি টাকা। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। শক্তিশালী ৭.৭ মাত্রার ভূমিকম্পে মিয়ানমার ও থাইল্যান্ডে নিহত হয়েছেন অন্তত ২৬ জন। নিখোঁজ আরও ৪৩, বাড়তে পারে হতাহতের সংখ্যা। এরই মধ্যে ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র সামনে এসেছে। ভেঙে পড়েছে ঐতিহাসিক আভা ব্রিজ। অন্যদিকে ব্যাংককে নির্মাণাধীন ভবন ধসে নিখোঁজ বহু শ্রমিক, চলছে উদ্ধার কাজ। জরুরি অবস্থা জারি করা হয়েছে মিয়ানমারের ৬ রাজ্য, থাইল্যান্ডের রাজধানীতেও। চোখের পলকে মাটির সাথে মিশে গেল ৩০ তলা নির্মাণাধীন ভবন। শক্তিশালী ভূমিকম্পের আঘাতে এমন চিত্র থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের।
শুক্রবার দুপুরে মিয়ানমারে আঘাত হানে শক্তিশালী জোড়া ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বলছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী নেপথ্য থেকে প্রায় 250 কিলোমিটার দূরে অবস্থিত সাংহাই শহরের 16 কিলোমিটারের মধ্যে, যার প্রভাবে কেঁপে ওঠে থাইল্যান্ড, ভারত, চীন, বাংলাদেশ। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমার এবং থাইল্যান্ড। শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে অসংখ্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। মান্দালয় প্রদেশে অন্তত 3টি মসজিদ ভেঙে পড়ে, প্রাণ হারান বেশ কয়েকজন। ভেঙে পড়েছে মিয়ানমারের ঐতিহাসিক আভা ব্রিজও। ফাটল দেখা দিয়েছে ভবনগুলোতে, এমনকি উপড়ে গেছে বহু সড়ক। থাইল্যান্ডের পরিস্থিতি আরো ভয়াবহ। বহু ভবন এবং রাস্তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়া ভবনে চাপা পড়ে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ। এমন অবস্থায় মিয়ানমারের সাংহাই, মান্দালয় সহ কয়েকটি শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এছাড়া থাইল্যান্ডের ব্যাংককেও জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। মাসুদ রানা, নিউজ 24। এবার বাংলা লিংকের সৌজন্যে ঈদ কেনাকাটার খবর। দর্শক, ঈদ কেনাকাটার খবর জানাতে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ দীপ। দীপ, বসুন্ধরা একদম শেষ মুহূর্তে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন? বেচাকেনা কেমন হচ্ছে? যেমনটা জানেন যে ঈদ খুব সন্নিকটে এবং যেটা হয়েছে যে এই শেষ মুহূর্তে আসলে ক্রেতাদের সমাগম অনেক বেশি বসুন্ধরা শপিং মলে, যেহেতু একই ছাদের নিচে অনেকগুলো পরিচিত ব্র্যান্ড শোরুম আছে। যেমন আমি যদি বলতে চাই, ইজি আছে, যত ভালো ভালো ব্র্যান্ড শোরুম আছে এবং যারা ক্রেতারা ব্র্যান্ডেড জিনিস পছন্দ করেন তাদের কিন্তু খুব পছন্দের একটা জায়গা হয়ে উঠেছে আসলে বসুন্ধরা শপিং কমপ্লেক্স। কারণ এখানে একই ছাদের নিচে সবগুলো প্রোডাক্ট তারা কিনতে পারছেন এবং সাথে সাথে শেষ মুহূর্তের কেনাকাটায় যেটা আমি জিজ্ঞেস করছিলাম, যে অনেক আপুকেই জিজ্ঞেস করলাম, তারা হচ্ছে কি তাদের কাপড়ের সাথে ম্যাচিং করে জুয়েলারি বা স্যান্ডেলস কিনছেন। তো আর এখানে নিরাপত্তা ব্যবস্থাটা যেটা বলতে চাই, যে নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো হওয়ায় কাস্টমাররা খুব স্বাচ্ছন্দ্যে এখানে এসে শপিং করতে পারছেন, ঈদ কেনাকাটা করতে পারছেন। এতে করে তাদের মধ্যেও যেমন একটা পজিটিভিটি আছে এবং এদিকে হচ্ছে গিয়ে বিক্রেতারাও যথেষ্ট খুশি, তাদের বেচা বিক্রিও ভালো হচ্ছে, আবার কাস্টমাররাও যথেষ্ট সন্তুষ্ট। যেটা তারা ভাবছিলেন যে হয়তোবা ঈদের শেষ দিকে এসে ক্রেতা সমাগম কেমন হবে, বাট এখন তারা দেখছেন যে ক্রেতা সমাগম যথেষ্ট ভালো। ক্রেতা সমাগম ভালো হওয়ায় ঈদের বাজারে দুই পক্ষই আসলে যথেষ্ট সন্তুষ্ট। তো এই ছিল ঈদ বাজার সম্পর্কে বসুন্ধরা সিটি থেকে আমার কাছে সর্বশেষ। দীপ, আপনাকে ধন্যবাদ। তামিম ইকবাল ও তার পরিবারের জন্য স্বস্তি ও আনন্দ। শঙ্কা ভয় কেটে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন টাইগার সাবেক অধিনায়ক। আর ফিরলেও কঠোর নজরদারি এবং মেডিকেশনে থাকতে হবে তাকে। এদিকে সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার তামিমের ব্যক্তিগত তথ্য প্রকাশ করার জন্য ক্ষমা চেয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বাংলাদেশ ক্রিকেটে আজ স্বস্তির বাতাস। অনিশ্চয়তার শঙ্কা পেছনে ফেলে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তামিম ইকবাল। জীবন মৃত্যুর দোলাচলে কাটানো কিছুদিন, প্রিয়জনের চোখের জল, অসংখ্য ভক্তের প্রার্থনা, সবকিছুর শেষে জয় হয়েছে জীবন যুদ্ধের। আজ মেডিকেল বোর্ড ডিসিশন নিলাম ওনাকে বাড়ি ডিসচার্জ দেওয়ার জন্য, বাড়ি পাঠানোর জন্য, উইথ সাম মেডিকেশন, লাইফস্টাইল মেডিকেশন, মেডিসিন অ্যান্ড কিছু রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম দিয়ে। এখানে ভর্তি হওয়ার পর থেকে তামিম আমাদের সাথে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন। 24 থেকে 27 মার্চ, মাত্র 4 দিন, কিন্তু এই 4 দিনে যেন বদলে গেছে অনেক কিছু। অলৌকিকভাবে ফিরে আসা মৃত্যুর মুখ থেকে, যেখানে সৃষ্টিকর্তার রহমত ও কেপিজি হাসপাতালকে কৃতিত্ব দিলেন এভার কেয়ার চিকিৎসক। পৃথিবীর সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট পেয়ে আমাদের মাঝে ফিরে আসছেন, এই জন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে এই আনন্দের মাঝেও রয়ে গেছে কিছু অনাকাঙ্ক্ষিত অধ্যায়। তামিমের শারীরিক অবস্থা নিয়ে ব্যক্তিগত কিছু তথ্য প্রকাশ করা হয়েছিল, যা কাম্য ছিল না। যদিও এই বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা।
আন্তর্জাতিক ক্রিকেটের বর্তমান সূচিকে বিশৃঙ্খল ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে কাঠামোগত পরিবর্তনের দাবি জানিয়েছে ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। সংস্থাটি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নেতৃত্ব ও রাজস্ব বন্টন নীতিতেও পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ডব্লিউসিএ উল্লেখ করেছে, আইসিসির কেন্দ্রীয় নেতৃত্বের অভাব বিশ্ব ক্রিকেটকে অগোছালো করে তুলছে। এই গবেষণার জন্য সংগঠনটি অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও ইংল্যান্ডের জস বাটলার সহ ৬৪ জন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তির মতামত নিয়েছে। ডব্লিউসিএ আন্তর্জাতিক ক্রিকেটের জন্য উয়েফা নেশনস লিগের আদলে নতুন প্রতিযোগিতামূলক কাঠামোর প্রস্তাব দিয়েছে। প্রস্তাবিত কাঠামোয় দলগুলোকে ডিভিশনে ভাগ করে প্রমোশন রেলিগেশন পদ্ধতি চালুর সুপারিশ করা হয়েছে। এছাড়া বছরে 4টি নির্দিষ্ট উইন্ডো রেখে আন্তর্জাতিক সিরিজ আয়োজনের পরিকল্পনা দেওয়া হয়েছে, যাতে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর সঙ্গে সংঘর্ষ এড়ানো যায়। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।